আমরা আগে আলোচনা করেছিলাম যে আমেরিকান F-15 ঈগল বিমান ভূপাতিত করা হয়েছে এবং এই যে বিমান ভূপাতিত করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে F-15 ঈগলের যে এক্সিট ইমার্জেন্সি সিট সেটা কিন্তু ইরান উদ্ধার করতে পেরেছে। এখন যদিও খবর চ্যানেল 12-এর ইসরায়েলের একটি রাষ্ট্রভিত্তিক চ্যানেল 12-এ বলা হচ্ছে যে একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে নিশ্চয়ই আরেকজন পাইলট আছে, দুজনকে উদ্ধার করার কথা কিন্তু বলেনি। এখানে আরেকটা বিষয় এখানে দাঁড়িয়েছে যে এই হেলিকপ্টার এবং হচ্ছে ব্ল্যাক হেলিকপ্টার এবং যে ফুয়েলিং ট্যাঙ্কারের মাধ্যমে ইরানের উপর যে এই সরাসরি গিয়ে ইরানের থেকে এই পাইলটকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে, এখানে অনেকে বলছেন যে সেখানে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার আক্রান্ত হয়েছে। যদিও আমেরিকা তা স্বীকার করেনি, কিন্তু স্থানীয় যে বার্জিস মিলিশিয়া ইরানের এবং স্থানীয় মানুষরা কিন্তু তাতে গোলাগুলি করেছে, সেরকম ভিডিও কিন্তু অনেকগুলো অনলাইনে দেখা যাচ্ছে। এখন যেটা বোঝা যাচ্ছে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিছুটা হলেও অকেজো, এবং আমেরিকার যেটা শোনা যাচ্ছে যে আমেরিকা তার B-52 বোম্বার বিমান ইরানের দিকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ইরানে একটা ভয়াবহ আক্রমণ আবার হতে যাচ্ছে, আমেরিকা সেটা করতে যাচ্ছে। এবং এর প্রমাণ হচ্ছে ইরানের আজকে একটা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, যেখানে প্লাজমা সেন্টার ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। পাশাপাশি ইরানের যে অর্থনৈতিক অবকাঠামো এবং ব্রিজ সেগুলোতে হামলা হয়েছে, এবং মোটামুটি ইরানকে যেন সম্পূর্ণভাবে পর্যদুস্ত করে দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। অবশ্য ইরানও তার আক্রমণ বজায় রেখেছে, যেটা শোনা যাচ্ছে এই যে ইরান আজকে সকালের দিকে দিনের অংশে যেটা জানা গেল যে সংযুক্ত আরব আমিরাতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আমেরিকান অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অর্থাৎ বিমান ইঞ্জিনিয়ার এবং হচ্ছে আমেরিকার যে পাইলটরা তার একটা মিটিংয়ে বসেছিল, এবং শোনা যাচ্ছে যে সে ইরানের একটা মিসাইল ঠিক সেই মিটিংয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে। এবং যদি তা সত্য হয়ে থাকে, এখন যে জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স ওই বিমান ঘাঁটি থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা জানা যাচ্ছে। এখন এইটা হয়তো সত্য হতে পারে, কারণ এর হচ্ছে প্রমাণ হচ্ছে এই যে নয়তো B-52 যে বিমান, সেই বিমানটা কেন আবার ইরানের দিকে আবার অগ্রসর হবে। এর মধ্যে যে একটা বিষয় দাঁড়িয়েছে যে ইরানের হরমুজ প্রণালী নিয়ে একটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে এই যে ইরান ফর্মালি একটা টোল আরোপ করেছে, 1 ব্যারেল তেল যদি কেউ ইরানের হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করতে চায় তাহলে তাকে $1 দিতে হবে। এইভাবে যদি আপনি 1 লাখ ব্যারেল তেল নিয়ে আসেন তাহলে আপনাকে $1 লাখ দিতে হবে। এখন যেটা শোনা যাচ্ছে যে ইরানের সাথে এই যোগাযোগ করতে হবে ইরানের বন্ধু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এমন কোনো রাষ্ট্রের সাথে, এবং সেই রাষ্ট্রের সাথে যোগাযোগ করে নিজের এই তেলের জাহাজ ছাড়াতে হবে, এবং বন্ধু রাষ্ট্রের জন্য যে পরিমাণ চার্জ করা হবে তার চেয়েও দ্বিগুণ, 3 গুণ, চতুর্থ বা 4 গুণের বেশি পরিমাণ চার্জ করা হতে পারে শত্রু রাষ্ট্রের জন্য। এবং এটাও কথা শোনা যাচ্ছে যে পাকিস্তান যে 20টি জাহাজ পারাপার করেছে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল ইরান যুদ্ধের পরে, সেই 20টি জাহাজের মধ্যে কয়েকটি জাহাজ ছিল মাত্র পাকিস্তানের, বাকি 20টি জাহাজে কিন্তু পাকিস্তান এই মীমাংসা করে দিয়ে একটা বিশাল পরিমাণ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। এই যখন যুদ্ধের পরিস্থিতি, তখন বাহরাইন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব নিয়ে আসে যেন হরমুজ প্রণালীকে জাতিসংঘ শক্তি প্রয়োগের মাধ্যমে উন্মুক্ত করে। আশ্চর্যের বিষয় হচ্ছে স্বভাবত ইরানের বিষয়গুলোতে চীন এবং রাশিয়া ভ্যাটো দিয়ে থাকে, ইরানের পক্ষে ভ্যাটো দিয়েছে, স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা, কিন্তু এবার ফ্রান্স এসে চীন এবং রাশিয়ার সাথে যুক্ত হয়েছে, ফ্রান্সও ভ্যাটো দিয়েছে, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলছেন যে এরকম যুদ্ধ পরিস্থিতিতে যদি ইরানের হরমুজ প্রণালী মুক্ত করা হয় তাহলে তার স্থায়ী সমাধান নিয়ে আসবেন, এবং ইরানের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা একমাত্র ব্রিটেন ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কোনো পরাশক্তিকে পাচ্ছে না, এবং এই ভ্যাটো পাওয়ার আমেরিকা যে এতদিন ব্যবহার করে আসতো তা আজকে আমেরিকার বিরুদ্ধেই কিন্তু ব্যবহার করা হলো। এখন তাহলে হরমুজের যে চলাচল ব্যবস্থা তা আসলে কি হবে? এখন যে ব্যবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইরানের পার্লামেন্টও কিন্তু অনুমোদন হয়েছে যে তারা একটা টোল প্রদানের মাধ্যমে ইরান দিয়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা, এবং এই টোল প্রদানের মুদ্রা হবে ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সি, যার এক্সচেঞ্জ রেট অর্থাৎ যার বিনিময় হার সবসময় স্টেবল থাকে, স্থায়ী থাকে। তাহলে ইরান একই সাথে টোল আরোপ করে এখানে অর্থ উপার্জন করতে পারবে, এবং একইভাবে মার্কিন সাম্রাজ্যবাদের যে পেট্রো ডলার
এক্সচেঞ্জ রেট, বিশ্ব বিনিময় ব্যবস্থা যেভাবে ডলার নির্ভর অর্থনীতি, তার জন্য একটা হুমকি সৃষ্টি করছে মার্কিনদের জন্য একটা হুমকি সৃষ্টি করছে ইরানেরা। এখন এই পরিস্থিতিতে, যুদ্ধের এই পরিস্থিতিতে যেটা আশঙ্কা করা যাচ্ছে যে আসলে হরমুজ প্রণালীতে যতটা সহজে যুদ্ধ অবস্থা বা স্থল অভিযান বা সরাসরি সৈন্য পাঠানোর কথা বলা হচ্ছিল, সেটা সম্ভব, সেটা শুধুমাত্র আমেরিকা এখানে থাকবে, এখানে ব্রিটেনও থাকছে না, এবং আমেরিকা এখানে একা আসা মানেই ন্যাটো থাকছে না, এবং তার দায়ভার পুরো বিশ্ব অর্থনীতির কেউ নিচ্ছে না। সবাই তার অর্থনীতি সচল রাখার জন্য মোটামুটি অনেকগুলো দেশ এখন ইরানের বন্ধু রাষ্ট্রের মাধ্যমে আইআরজিসির সাথে যোগাযোগ করে তাদের তেল পরিবাহী জাহাজ নিরাপদে নিয়ে যাওয়ার চিন্তা করছে। স্বাভাবিকভাবে আপনি যখন 1,00,000 ব্যারেল জাহাজের একটা ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কার যদি আপনি $1,00,000 দিয়ে নিয়ে যেতে পারেন, সেখানে আপনি নিশ্চয়ই $10 মিলিয়ন খরচ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবেন না। কারণ একটা টমাহক ক্রুজ মিসাইলই তো হচ্ছে $50 থেকে $70 মিলিয়ন। এত ডলার পরিমাণ খরচ করে আপনি কেন যুদ্ধে জড়াতে যাবেন? আরও আশ্চর্যের বিষয় হচ্ছে আমেরিকা পোল্যান্ড থেকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সরিয়ে নিতে চেয়েছিল, পোল্যান্ড কিন্তু রাজি হয়নি। তাহলে এই যুদ্ধ পরিস্থিতি বলছে যে যদিও ইরান প্রায় ধ্বংসপ্রাপ্ত, ইরানের অবকাঠামোগুলো প্রায় মাটির সাথে মিশে গেছে, কিন্তু ইরান নিজে ধ্বংস হওয়ার আগে অন্যকে ধ্বংস করে ছাড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়।